মাসুমের কথা মতো আমার স্বামীকে আমি ডিভোর্স দেই। আর মাসুম আমাকে ফোনে বলে, পরের দিন টাঙ্গাইল সরিষাবাড়ি এসো, আমরা এখানে বিয়ে করে ফেলবো। আমি পরের দিন সকাল সকাল রেডি হয়ে সরিষাবাড়ি যাই। দেখি মাসুম একটা দোকানের সামনে বসে আছে, আমিও সেখানে যাই। তারপর একটু দূরে নিয়ে যেয়ে একটা পার্কের মতো জায়গায় আমাকে বসায়। তারপর বলে, জান, তোমাকে একটা কথা বলতে তো আমার মনে নাই। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। আমি তোমার সাথে সারা জীবন শারীরিক সম্পর্ক রাখবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল আমার স্বামী বেল্লালের সাথে। বিয়ের পর থেকে অভাব আমি খুব কাছ থেকে দেখেছি। আমার স্বামী বিয়ের পর থেকে খুব ক্যাটক্যাট করতো। যখন আমার ছেলেটা হয়ে যায়, তার ক্যাটক্যাটানি দিনে দিনে মনে হয় বেড়ে চলেছিল। ছোটখাটো বিষয়ে খুব চিল্লাপাল্লা করতো, মাঝে মাঝে গায়েও হাত তুলতো। তবে আমার কপালে এটাই আছে, এটা ভেবে আমি মেনে নিয়েছিলাম। গ্রামের একটা সহজ সরল মেয়ে আমি। একদিন ভাত থাকলে তরকারি থাকতো না, একদিন তরকারি থাকলে ভাত থাকতো না। আমার স্বামী যে নেশাখোর, বাজে স্বভাবের, বিষয়টা এরকম না। সে সবসময় পরিশ্রম করত, কিন্তু গ্রামের দোকানগুলো আহামরি বেশি চলতো না। সারাদিন দোকানে বসে থেকে দেখা যেত 500-1000 টাকা বিক্রি করা অনেক কঠিন। আর গ্রামের মানুষেরা বেশিরভাগই বাকি খেত। আমার মা বাবাকে আমি কখনো ফোন করে বলতাম না যে, মা, আজকে ভাত আছে, তরকারি নেই। ছোট্ট একটা ছাপড়া ঘরে কোনো রকম একটা চকি ফেলে আমরা বসবাস করতাম। ওখানে রান্না বান্না, ওখানের খাওয়া। আমার শ্বশুর জায়গা দিয়েছিল, বলেছিল তোমরা ঘর করে নাও, কিন্তু আমার স্বামীর তখন বেশি ইনকাম সোর্স ছিল না, এজন্য আমরা ঘরও করতে পারিনি। বিয়ের পর থেকে যে আমার স্বামী ক্যাটক্যাটানি শুরু করছে, তার ক্যাটক্যাটানি আর থামারই কথা নিচ্ছিল না। সাধারণ বিষয় নিয়ে খুব রিয়াক্ট করতো। একটু ভাত বেশি হলো কেন, রান্নাটা দেরি হলো কেন, সে আসছে, আমি তাড়াতাড়ি তাকে ভাত বেড়ে দেইনি কেন, এগুলো বিষয় নিয়ে পুরো বাড়ি সবসময় মাথায় করে রাখতো। এই ক্যাটক্যাটানি যেন আমার জীবনকে বিষাক্ত করে তুলেছিল। একদিকে ছিল অভাব, আর একদিকে ছিল তার ক্যাটক্যাটানি। সে যদি একটু আমাকে ভালোবাসতো, অভাব আমি মেনে নিতে পারতাম। সঙ্গে ছিল অভাব, আর তার সঙ্গে ছিল তার ক্যাটক্যাটানি। এইভাবে তার আমি সংসারে পড়েছিলাম, তাকে ছেড়ে যায়নি। অভাবটা আস্তে আস্তে আমার কমতে শুরু করলো। আমার স্বামী দোকানটা ছেড়ে দিয়ে ঢাকায় এসে চাকরি করা শুরু করে। তখন আমার অভাবটা মোটামুটি চলেই গিয়েছিল। ঘর আমরা বাড়িতে দেই, ভালো দিন কাটতেছিল। আমার স্বামী মাসে 2 বার যেত বাড়িতে। খুব সুন্দর জীবন কাটতেছিল, কিন্তু তার ক্যাটক্যাটানিটা রয়ে গিয়েছিল। ওইটা যেন আমি অভ্যেসে পরিণত করেছিলাম, আর ভিতরে জ্বলে পুড়ে যেতাম যে তার ক্যাটক্যাটে কেন। এমনও দিন গিয়েছে পান্তা ভাত খেয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। মা ফোন দিয়েছে, মা কি দিয়ে ভাত খাইছিস? স্বামী সম্মান নষ্ট করতে চায়নি। মা বয়স্ক, কিভাবে বলি তাকে? মা, আজকে তো মুরগি আনছিল তোমার জামাই। অন্য কোনো দিন ফোন দিলে বলতাম পাঙ্গাস মাছ আনছিল, সেই স্বাদ হইছে, ওই মাছ দিয়ে তৃপ্তি করে ভাত খাইলাম। মা শুনে বলছে, আমি চাই রে মা, তোরা অনেক সুখে থাক, দেখিস আল্লাহ তো সুখ করবে। মা যখন এই কথাটা বলতো, আমি এই সাইড দিয়ে চোখের পানি মুছতাম ফোনে। মা তো আর বুঝতে পারতো না। এইভাবে কেটে যায় আমার স্বামী বেল্লালের সাথে সংসার আমার 6 বছর। আমার স্বামী বেল্লাল যে বাড়িতে থাকতো না, তবুও ফোনে ক্যাটক্যাট করতো। আমাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছিল একরকম। আমি শুধু সারাদিন এটা ভাবতাম, আমার মধ্যে কি কম আছে, ও কেন এত ক্যাটক্যাট করে? 13 বছর বয়সে মা হয়েছে আমি। আমার ছেলের বয়স 6 বছর। আমার কি এমন একটা বয়স হয়েছে যে আমার স্বামী আমাকে পছন্দ করে না? অন্য মেয়েদেরকে দেখতাম তার স্বামীরা অনেক ভালোবাসে, আর সেই জায়গায় আমার স্বামী বেল্লাল শুধু ক্যাটক্যাটানি ছিল তার কাছে। আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো সে বোঝারই চেষ্টা করতো না। তবে চাকরি নেওয়ার পর কোনো কিছু প্রয়োজন হলে সেটা নিজে নিজে এনে দিত। সবার হাতে দেখতাম স্মার্টফোন। আমি একটু ভয়ে ভয়ে বললাম, আমাকে একটা জিনিস কিনা দিবা? তখন বলে, কি কিনবা? সেদিন তার মনটা অনেক ভালো ছিল মনে হয়। আমি বললাম, আমাকে একটা ফোন কিনে দিবা? সবাই দেখি এখন ফোন দেখে। আমার স্বামী আমার জন্য একটা আইটেল ফোন 10,000 টাকা দিয়ে নিয়ে যায়। ওই ফোনে ইউটিউবে টিউটোরিয়াল দেখে ফেসবুক আইডি, টিকটক আইডি আমি নামাই। একজন হঠাৎ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। আমি 2-3 দিন কোনো রিপ্লাই করিনি। তারপর তার আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করি। ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার সঙ্গে সঙ্গে দেখলাম উনি আমাকে মেসেজ করেছে আমি কেমন আছি। আমিও লিখলাম ভালো আছি। তারপর উনি বলল, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি, আপনার দেশের বাড়ি কোথায় জানতে পারি? তখন আমি বললাম যে আমার দেশের বাড়ি টাঙ্গাইল। সেও তখন বলে, আমার বাড়িও তো টাঙ্গাইল, আর আমার নাম মাসুম। সে হচ্ছে ল নিয়ে লেখাপড়া করতেছে। আমি তখন বললাম, আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা আছে। তখন সে বলে, আমরা তো ফ্রেন্ড হতে পারি দেশি মানুষ হিসাবে। তার কথাগুলো আমার খুবই ভালো লাগতো। শিক্ষিত একটা ছেলে, খুব গুছিয়ে কথা বলতো। তার সঙ্গে নিয়মিত টেক্সট, কথা বলা। একটা পর্যায়ে আমার স্বামী যে আমার সাথে ক্যাটক্যাট করতো, আমার দুঃখের কষ্টের কথাগুলো তার সাথে আমি শেয়ার করতাম। সে তখন বলতো, এত সুন্দর একটা মেয়েকে এইভাবে স্বামী অবহেলা করে, কি বলবো তোমার স্বামীকে, তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারি না। একদিকে আমার স্বামী ফোন দিলেই ক্যাটক্যাট করতো, ভিডিও কলে যদি ব্যস্ত পেত তাহলে ক্যাটক্যাটানি শুরু করে দিত। কি করস, ফোন নিয়ে কই যাস, মানে হ্যার ক্যাটক্যাটানি যেন ছিলই। আর সেই টাইমটায় মাসুম আমাকে অনেক বেশি সময় দিচ্ছিল। যেই জায়গাটা আমার স্বামীর নেওয়ার কথা ছিল,
ওই জায়গাটা মাসুম আমার কাছ থেকে আস্তে আস্তে নিয়ে ফেলে। মাসুমের সঙ্গে সারাক্ষণই আমি ফোনে কথা বলতাম, এজন্য আমার স্বামী আমাকে ব্যস্ত পেত। আমার কষ্টের কথাগুলো শুনে একদিন মাসুম আমাকে বলেই ফেলে, রেখা আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওর কথাটা শুনে কেন জানি একটা কারেন্টের মতো শর্ট খেলাম। আমি বললাম, কারেন্টে কিন্তু শর্ট খেলাম। তখন সে বলল, কত? আমি বলি, বেশি না, 160। এটা বলার পর মাসুম তখন হাসে। মাসুমের মুখে এরকম কথাটা শুনে মনে হচ্ছিল আমি অনেক তৃপ্তি পেয়েছিলাম, যেটা আমি মাসুমের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে চাচ্ছিলাম মাসুম আমাকে বলুক, কিন্তু আমি প্রকাশ করতে পারিনি। আমি তো একজন বিবাহিত মহিলা, আমার একটা সন্তান আছে, আমার স্বামী আছে, এটা তার সাথে আমার কিভাবে সম্ভব? কিন্তু আমি ভিতরে ভিতরে চাচ্ছিলাম মাসুম আমাকে বলুক আমি তোমাকে ভালোবাসি। ওর সাথে যখন আমি সম্পর্কে জড়িয়ে যাই, আপু জানি না বিশ্বাস করবেন কিনা, আমার মধ্যে এমন একটা বিহেভিয়ার এসেছিল মনে হয় আমি অবিবাহিত মেয়ে, যেন আমার স্বামী সন্তান কিছুই নাই। ওর প্রেমে যেন আমি মগ্ন হয়ে গিয়েছিলাম, প্রতিনিয়ত তার সঙ্গে চ্যাটিং, কথা বলা। তারপর মাসুম একদিন বলল, আর কতদিন জান, তোমাকে না দেখে আমি থাকতে পারছি না, আসো আমরা দেখা করি। আমি তখন বলি, কোথায় দেখা করব? তখন বলল, সরিষাবাড়ি একটা, ওখানে একটা রিসোর্ট আছে, সেখানে আসো। আমিও তার কথা মতো সেখানে দেখা করতে যাই। প্রথম যখন আমি মাসুমের সঙ্গে দেখা করতে যাই, মাসুম দেখেই আমাকে এমন ভাবে হার্ট করেছিল মনে হয় তার সঙ্গে জন্মান্তরের পরিচয় আমার। কতবার যে তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমাকে একটা রিসোর্টে নিয়ে যাওয়া বসালো, আমি দূরত্ব বজায় রেখে তার সঙ্গে বসলাম, কিন্তু মাসুমের দূরত্ব বজায় বসাটা পোষাচ্ছিল না। সে যত কাছে আসতেছিল আমি একটু ভয়ও পাচ্ছিলাম, লজ্জাও পাচ্ছিলাম। প্রথমবার একটা পুরুষ মানুষ, আমি একটা বিবাহিত নারী, যদি কোনো প্রমাণ রেখে দেয়, আমার স্বামীকে যদি কিছু বলে দেয়, এই ভয়টাও আমি পাচ্ছিলাম। এজন্য দূরত্ব বজায় রাখি, কিন্তু মাসুম ততই আমার কাছে আসতেছিল। প্রথমবারে আমাকে হার্ট করলো, বিষয়টা কেন জানি আমার অন্যরকম একটু মাইন্ডটা লাগলো। তারপর আমি মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। মাসুম তত আমার কাছে আসতেছিল, মনে হচ্ছিল আমি মাসুমের ছোঁয়ায় মমের মতো গলে যাচ্ছি। মাসুম 5 মিনিটের ভিতরে 6-7টা সেলফি তুললো, কিছু খাবার অর্ডার করলো, আমরা খেলাম, তারপর চলে আসলাম দেখা করে। আর বললো, জান আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো, আমি তোমার মাথা ছুঁয়ে শপথ করতেছি আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। মাসুমের মুখের প্রতিটা বাক্য যেন আমার বিশ্বাস অর্জন করে নিচ্ছিল, তার প্রতিটা কথা যেন আমার হৃদয় স্পর্শ করছিল। তারপর তার সঙ্গে দেখা করে আমি বাড়িতে চলে যাই। ছেলেটাকে মার কাছে রেখে গিয়েছিলাম, মার কাছ থেকে ছেলেকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি আবারও চলে যাই। মাসুম আমার সঙ্গে সারা রাত ভিডিও কলে যুক্ত থাকতো, আমি যদি ফোন কেটে দিতাম খুব বাজে রিয়াক্ট করতো, মনে হয় ও আমার সঙ্গে কথা না বলে থাকতে পারছে না। নিজের যদি একটা প্যান্ট, তারপর আমাকে ভিডিও কলে দেখাতো, জান এই প্যান্টটা কি আমার সঙ্গে যাবে? লজ্জার কথা কিভাবে বলি আপু, মাসুম যদি একটা আন্ডারওয়্যার কিনতো তবুও আমাকে ভিডিও কলে দেখাতো, আমি পছন্দ করতাম তারপরেও কিনতো। এই মানুষটা যে আমাকে ঠকাবে এটা কল্পনাও তো আমি আনতে পারিনি। এই লাইভ স্টোরিটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।